প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা ৭ বৃত্তের খুঁটিনাটি এর তৃতীয় পর্বে পৃষ্ঠা ১৫৩ হতে। তোমরা যারা এখনো প্রথম ও দ্বিতীয় পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম ও দ্বিতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো ১৫৩ পৃষ্ঠার বৃত্তস্থ কোণ, ইংরেজিতে বলা হয় ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। বৃত্তস্থ কোণ, ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। বলেছে সাদা ককশিটে পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নাও। বৃত্তটির কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করো। এরপর দুইটা কাঠি নিতে বলা হয়েছে। বলেছে এবার কাঠি দুটি এমনভাবে ককশিটে বসাও যেন এদের এক মাথা সি বিন্দুতে বৃত্তের উপর একত্রে এবং অপর মাথা দুটি বৃত্তের উপর এ ও বি বিন্দুতে থাকে। লক্ষ্য করো এডিবি চাপের বিপরীত পাশে কোণ এসিবি উৎপন্ন হয়েছে। আমরা যদি এই চিত্রে খেয়াল করে প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা প্রথমে বৃত্ত আঁকা হয়েছে এবং বৃত্তটির কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করা হয়েছে। এবার এখানে দুইটা কাঠি, একটা হচ্ছে যে এই কাঠিটা আর একটা কাঠি হচ্ছে যে এই কাঠিটা। এই কাঠির যে মাথাগুলো বা মাথা দুইটা কাঠির দুইটা মাথা এই সি বিন্দুতে একত্রে করে বসাতে বলা হয়েছে। এবার যে অপর যে কাঠির মাথাগুলো রয়েছে সেই কাঠির মাথাগুলো এ এবং বি বিন্দুতে বসাতে বলা হয়েছে। এতে করে প্রিয় শিক্ষার্থীরা, যে এই এ ডি বি এই চাপের উপর এটা হচ্ছে উপচাপ। এটা কি চাপ প্রিয় শিক্ষার্থীরা? উপচাপ। এই উপচাপের উপর একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটার নাম হচ্ছে যে এ সি বি। এই কোণটার নাম হচ্ছে যে বৃত্তস্থ কোণ। এই কোণটার নাম কি? বৃত্তস্থ কোণ। তাই তারা আমাদেরকে বলেছে লক্ষ্য করো এডিবি চাপের বিপরীত পাশে, অর্থাৎ এডিবি এই চাপের বিপরীত পাশে মানে হচ্ছে এর অপোজিট পাশে যে একটা কোণ, সেই কোণটার নাম হচ্ছে যে এসিবি কোণ উৎপন্ন হয়েছে। আমরা সেখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, এসিবি কোণ কিন্তু উৎপন্ন হয়েছে। এই এসিবি কোণই হলো এডিবি চাপের উপর বৃত্তস্থ কোণ, যেটাকে বলা হয় ইনস্ক্রিপ্ট অ্যাঙ্গেল অর ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। এটাকে যে বৃত্তস্থ কোণ বলা হয়। এবার বলা হচ্ছে যে আবার আরো দুটি কাঠি ককশিটের চিত্রের মতো করে এমন ভাবে বসাও যেন এদের এক মাথা একত্রে ডি বিন্দুতে বৃত্তের উপর এবং অপর মাথা দুটি বৃত্তের উপর এ ও বি বিন্দুতে থাকে। আমরা আরো দুটো কাঠি নিয়েছি, এই কাঠি এটা এবং এটা। এই কাঠি দুটা মাথা ডি বিন্দুতে স্থাপন করা হয়েছে, আর অপর যে মাথাগুলো রয়েছে বা মাথা দ্বয় রয়েছে সেটা এ বিন্দুতে এবং বি বিন্দুতে স্থাপন করা হয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, এখানে এ সি বি অথবা আমরা এ বি সিও বলতে পারি। এই চাপ এটা হচ্ছে যে অধিচাপ। এটা কি চাপ প্রিয় শিক্ষার্থীরা? এটা হচ্ছে যে অধিচাপ। এই অধিচাপের উপর আরেকটা যে বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটার নাম হচ্ছে কি এ ডি বি কোণ, যেটা ডি বিন্দুতে অবস্থান করতেছে। তারা সেজন্য আমাদেরকে বলছে যে এ ও বি বিন্দুতে থাকে। এক্ষেত্রে এ সি বি চাপের বিপরীত পাশে, অর্থাৎ এ সি বি এই অধিচাপের বিপরীত পাশে মানে এটার অপোজিট পাশে যে কোণ ডি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটার নাম হচ্ছে যে এ ডি বি উৎপন্ন হয়েছে। তাহলে এ ডি বি এটা হচ্ছে যে অধিচাপ এ সি বি এর উপর অবস্থিত। এ সি বি অধিচাপের উপর অবস্থিত কোণের নাম কি? এ ডি বি কোণ। এই এ ডি বি কোণটা হচ্ছে যে বৃত্তস্থ কোণ। এ ডি বি কোণটা হচ্ছে কি? বৃত্তস্থ কোণ।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো যে এ ডি বি এই চাপটা নাম হচ্ছে উপচাপ। এই উপচাপের বিপরীতে এ সি বি এই কোণটা হচ্ছে যে বৃত্তস্থ কোণ। ঠিক একইভাবে এ সি বি যে অধিচাপ, মানে এই বড় চাপটা, এই চাপটার বিপরীতে যে বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে সেটার নাম এ ডি বি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে বলা হয়েছে দেখো এ ডিবি চাপের উপর বৃত্তস্থ কোণ। তাহলে এখানে যে কোণটা এ সি বি এই যে কোণটা, এই কোণটা হচ্ছে কি এ ডি বি যে চাপের উপর অবস্থিত। আবার এখানে যে কোণটা এ ডি বি বৃত্তস্থ কোণ, এই কোণটা কিন্তু বলা হচ্ছে দেখো এ সি বি চাপের উপর, এ সি বি চাপের উপর অবস্থিত। তাহলে যদি চাপের উপর অবস্থিত হয় তাহলে আমরা বুঝতে পারতেছি যে সেটা বিপরীত পাশে অবস্থান করে। সেটা কোন পাশে অবস্থান করে প্রিয় শিক্ষার্থীরা? বিপরীত পাশে অবস্থান করে। যেমন এ ডি বি চাপের বিপরীত পাশে বৃত্তস্থ কোণ এ সি বি অবস্থিত। এ সি বি যে চাপের বিপরীত পাশে এ ডি বি বৃত্তস্থ কোণটি অবস্থিত। তারা আমাদেরকে বলেছে যে যে অপর কোণ দুটি অর্থাৎ এ সি ডি, এখানে এ সি ডি, দুঃখিত, এখানে কোণ এটার কথা বলা হচ্ছে যে অর্থাৎ সি এ ডি, এখানে বলা হচ্ছে যে কি কোণ সি এ ডি অর্থাৎ এই কোণটা ও, এবং আরেকটা কোণের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কি সিবিডি অর্থাৎ সিবিডি অর্থাৎ এই কোণটার কথা বলা হচ্ছে যে কে কি কোণ বলা হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি এ ডি এই কোণটি চাপ বি ডি বি সি চাপের বিপরীত পাশে অবস্থান করতেছে। তাহলে এটাও একটা বৃত্তস্থ কোণ। ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে ডি বি সি অথবা সিবিডি এই কোণটি যে ডিএসি চাপের বিপরীত পাশে অবস্থান করতেছে, তাই যে সিবিডি এই কোণটাও কিন্তু একটা বৃত্তস্থ কোণ। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা এই কাজটি নিজেরা করে দেখি। প্রথমে যে একটা পেন্সিল কম্পাসের সাহায্যে আমি বৃত্ত অঙ্কন করতেছি। প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম, এই দেখো বৃত্তটা অঙ্কন করলাম। হ্যাঁ, বৃত্ত অঙ্কন করার পরে আমরা এর কেন্দ্র নির্ধারণ করব। এই যে বৃত্তটার কেন্দ্র নির্ধারণ করলাম এবং কেন্দ্রটার নাম দিলাম ও। কেন্দ্রটার নাম কি দিলাম প্রিয় শিক্ষার্থীরা? কেন্দ্রটার নাম দিলাম ও। এবার এই বৃত্তটার মধ্যে আমি যে চিহ্নিত করলাম এ বি সি এবং ডি দ্বারা, অর্থাৎ এই বৃত্তটার নাম দিলাম যে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটি বৃত্ত। এবার দুইটা কাটির প্রথমে যে কাঠি দুটার প্রান্ত বিন্দু দ্বয় আমরা সি বিন্দুর সাথে যোগ করব, অর্থাৎ সি বিন্দুতে স্থাপন করব। তাহলে আমি একটা কাঠির প্রান্ত বিন্দু সি বিন্দুতে করলাম, আর একটা কাঠির প্রান্ত বিন্দু এখন সি বিন্দুর সাথে স্থাপন করতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এখানে যে দুইটা কাঠির প্রান্ত বিন্দুদ্বয় আমি সি বিন্দুতে স্থাপন করলাম। বাকি যে দুইটা প্রান্ত বিন্দু আছে এই প্রান্ত বিন্দুগুলো এ এবং বি বিন্দুর সাথে স্থাপন করলাম। তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ ডি বি এই চাপের বিপরীত পাশে বা এই চাপের উপর যে বৃত্তস্থ কোণ এ সি বি উৎপন্ন হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এ ডি বি এটা হচ্ছে যে এই বৃত্তের উপচাপ, এই বৃত্তের উপচাপ, অর্থাৎ এই চাপটি এই বৃত্তের ছোট চাপ। সেজন্য এ ডি বি এই উপচাপের উপর বৃত্তস্থ কোণ এ সি বি অবস্থিত। হ্যাঁ, এই কোণটা এখানে বৃত্তস্থ কোণ, অর্থাৎ এ ডি বি
উপচাপের উপর বিত্তস্ত কোণ। এবার আরো দুইটা কাঠির প্রান্ত বিন্দু দ্বয় আমি ডি বিন্দুতে রাখতেছি। প্রথমে আমি এই কাঠিটার প্রান্ত বিন্দু ডি বিন্দুতে রাখলাম এবং আরেকটা কাঠির প্রান্ত বিন্দু যে ডি বিন্দুতে রাখতেছি, যে যে ডি বিন্দুতে রাখলাম এবং ওই কাঠি দুটার অপর যে বিন্দুগুলো আছে বা অপর প্রান্তগুলো আছে সেগুলো আমি এ এবং বি বিন্দুতে রাখলাম। তখন আমার এখানে যে একটা কোণ উৎপন্ন হয়েছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটার নাম হচ্ছে যে এ ডি বি কোণ। এই এ ডি বি কোণটা কিন্তু অধিচাপ এ সি বি, অধিচাপ এ সি বি এর বিপরীতে বা উপরে অবস্থান করতেছে বিত্তস্ত কোণ এ ডি বি কোণ। তাহলে এই এ ডি বি কোণটা হচ্ছে যে বিত্তস্ত কোণ, যেটি অধিচাপ এ সি বি এর উপর অবস্থান করতেছে। আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে এ ডি বি যে বৃত্তস্থ কোণটা, এই বৃত্তস্থ কোণটি এই বৃত্তের অধিচাপ এ সি বি এর উপর অবস্থান করতেছে। তাহলে এ সি বি এর অর্থাৎ এ সি বি অধিচাপের বিপরীতে বৃত্তস্থ কোণ এ ডি বি এর অবস্থান এবং এ ডি বি উপচাপের বিপরীতে বৃত্তস্থ কোণ এ সি বি এর অবস্থান আমরা এখানে চিহ্নিত করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বৃত্তস্থ কোণ বলতে কি বুঝি সেটা এবার একটু করে জেনে নিই। অর্থাৎ এই চিত্রের মাধ্যমে আমরা বৃত্তস্থ কোণ জিনিসটা কি সেটা এবার জেনে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য লিখে দিয়েছি, বৃত্তের গায়ে লেগে থাকা কোণকে বৃত্তস্থ কোণ বলে। তাহলে আমি কি লিখলাম প্রিয় শিক্ষার্থীরা, যে বৃত্তের গায়ে লেগে থাকা কোণকে বৃত্তস্থ কোণ বলে। দেখো এখানে এ সি বি যে কোণটি অর্থাৎ যে বৃত্তস্থ কোণটি যে বৃত্তের সাথে সি বিন্দুতে কিন্তু লেগে আছে, ঠিক একইভাবে এ ডি বি এই বৃত্তস্থ কোণটি যে এখানে কিন্তু যে ডি বিন্দুতে বৃত্তের সাথে লেগে আছে, ঠিক একইভাবে সি এ ডি এই বৃত্তস্থ কোণটি কিন্তু এ বিন্দুতে বৃত্তের গায়ে লেগে আছে। ঠিক একইভাবে সি বি ডি এই বৃত্তস্থ কোণটি কিন্তু বি বিন্দুতে বৃত্তের গায়ে কিন্তু লেগে আছে। তাই লিখেছি বৃত্তের গায়ে লেগে থাকা কোণকে বৃত্তস্থ কোণ বলে। কোন কোণের শীর্ষবিন্দু বৃত্তের পরিধস্থ হলে, এখানে যে পরিধি এই পরিধির মধ্যে স্পর্শ করতেছে, হ্যাঁ, তাহলে কোন কোণের শীর্ষবিন্দু এই যে এ সি বি এই কোণের শীর্ষবিন্দু হচ্ছে সি, হ্যাঁ, এবং এই যে এ সি এ ডি এই কোণের শীর্ষবিন্দু হচ্ছে এ, এ ডি বি এই কোণের শীর্ষবিন্দু হচ্ছে ডি, এরপরে সি বি ডি এই কোণের শীর্ষবিন্দু হচ্ছে যে বি। সেই জন্য বলেছি কোন কোণের শীর্ষবিন্দু বৃত্তের পরিধিস্থ হলে এবং কোণটির প্রত্যেক বাহুতে শীর্ষ ছাড়াও পরিধস্থ আরেকটি বিন্দু থাকে, যেমন এ সি বি এই কোণের মধ্যে এটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু ছাড়াও এখানে একটা বিন্দু আছে, এখানে বি একটা বিন্দু আছে, হ্যাঁ, সেই জন্য লিখেছি যে এবং কোণটির প্রত্যেক বাহুতে শীর্ষ ছাড়াও পরিধস্থ আরেকটি বিন্দু থাকে, তাকে বৃত্তস্থ কোণ বলে। এখানে শীর্ষ বিন্দু ছাড়াও পরিধির সাথে আরো দুইটা কিন্তু যে বিন্দু লেগে আছে, হ্যাঁ, বা পরিধির সাথে লেগে আছে, সেই কোণটিকে বলা হবে যে বৃত্তস্থ কোণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বৃত্তস্থ কোণ বলতে কি বুঝো বা বৃত্তস্থ কোণটা কি সেটা তোমরা খুব ভালো মতো বুঝে গেলে। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আরো সামনের দিকে আগানো যাক। চলো এবার আরো সামনের দিকে আগাই। 154 পৃষ্ঠা, এখানে একটা একক কাজ দিয়েছে, বলেছে বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি দিয়ে বৃত্তের কোনো একটি চাপের উপর কটি বৃত্তস্থ কোণ তৈরি করা যাবে। তোমাদেরকে একটা প্রশ্ন করছে যে বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি দিয়ে বৃত্তের কোনো একটি চাপের উপর বলছে প্রিয় শিক্ষার্থীরা, একটি চাপের উপর কটি বৃত্তস্থ কোণ তৈরি করা যাবে। যদি একের অধিক বৃত্তস্থ কোণ তৈরি করা যায় তাহলে কোণগুলো তৈরি করে চাঁদার সাহায্যে সেগুলো মেপে দেখো। প্রয়োজনে খাতায় ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত বানিয়ে
প্রতিটিরই কোনো একটি চাপের উপর একইভাবে একাধিক বৃত্তস্থ কোণ তৈরি করো ও কোণগুলো মেপে পর্যবেক্ষণ করো, তারপর শূন্যস্থানগুলো পূরণ করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি ই এফ একটা যে বৃত্ত এঁকে নিলাম। এই বৃত্তের মধ্যে আমি এ ডি বি এফ এই যে চাপটা রয়েছে এই এখান থেকে এখান পর্যন্ত এই চাপটার উপর আমি বৃত্তস্থ কোণ এঁকে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এ বি ডি এফ এই চাপটার উপর, হ্যাঁ এটা হচ্ছে একটা উপচাপ, এই উপচাপের উপর আমি এ সি বি একটি বৃত্তস্থ কোণ এঁকে নিলাম। একইভাবে প্রিয় শিক্ষার্থীরা, আমি ই বিন্দুতেও আরেকটি বৃত্তস্থ কোণ এঁকে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এ ই বি আরেকটা বৃত্তস্থ কোণ এঁকে নিলাম। এই বৃত্তস্থ কোণটিও কিন্তু যে উপচাপ এ বি ডি এফ উপচাপের উপর অবস্থিত। এবার আমি চাঁদার সাহায্যে যে বৃত্তস্থ কোণ এ সি বি এবং বৃত্তস্থ কোণ এ ই বি এগুলো মেপে দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে আমি চাঁদার সাহায্যে এই কোণ দুটা মেপে দেখতেছি। হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, যে কোণ দুটা আমি কিন্তু মেপে দেখতেছি চাঁদার সাহায্যে আমি এই কোণটা অর্থাৎ এ সি বি যে কোণটা অর্থাৎ বৃত্তস্থ কোণটা মেপে পেলাম যে 10, 20, 30, 40, 50, 60 অর্থাৎ 60 এবং 70-এর মাঝামাঝি অবস্থানে অর্থাৎ 65 ডিগ্রি। কত পেয়েছি? 65 ডিগ্রি পেয়েছি। ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থীরা, যে দেখো চাঁদার সাহায্যে এ ই যে বি এই কোণটার পরিমাপও পেয়েছি আমি। দেখো 65 ডিগ্রি, যে 10, 20, 30, 40, 50, 60 এই যে 60 এবং 70-এর মাঝামাঝি জায়গায় অবস্থিত অর্থাৎ 65 ডিগ্রি পেয়েছি। তাই আমি লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, কোণ এ সি বি ইকুয়াল টু যে 65 ডিগ্রি, কোণ এ ই বি ইকুয়াল টু 65 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোণ দুটার পরিমাপ হচ্ছে যে সমান, কি পেলাম? সমান পেলাম, এবং পেলাম এই কোণ দুইটা কিন্তু সূক্ষ্ম কোণ, যারা 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে আমি লিখে দিতে পারি যে সূক্ষ্ম কোণ। লিখলাম প্রিয় শিক্ষার্থীরা, যে কোণ দুটো হচ্ছে যে সূক্ষ্ম কোণ। তাহলে আমরা দেখতে পেলাম প্রিয় শিক্ষার্থীরা, যে একই চাপের উপর এই যে এই চাপটার উপর আমরা কিন্তু একাধিক বৃত্তস্থ কোণ অঙ্কন করতে পারলাম। তারা আমাদেরকে এখানে বলেছে যে যে একই বা একটি চাপের উপর কয়টি বৃত্তস্থ কোণ তৈরি করা যাবে। আমরা লিখতে পারি যে একাধিক বৃত্তস্থ কোণ তৈরি করা যাবে। এবং তারা আমাদেরকে বলছে যদি একের অধিক বৃত্তস্থ কোণ তৈরি করা যায় তাহলে কোণগুলো তৈরি করে চাঁদার সাহায্যে সেগুলো মেপে দেখো। আমরা কিন্তু যে এই যে উপচাপের উপর যে বৃত্তস্থ কোণগুলো আঁকছি বা এঁকেছি সেগুলো কিন্তু যে চাঁদার সাহায্যে আমরা পরিমাপ করে দেখেছি, তাদের পরিমাপ হচ্ছে যে সমান এবং তারা প্রত্যেকে কিন্তু সূক্ষ্ম কোণ। এখন প্রিয় শিক্ষার্থীরা, যে এ সি ই বি এখানে একটা বড় চাপ সৃষ্টি হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে যে অধিচাপ। হ্যাঁ, যেটা অর্ধবৃত্ত অপেক্ষা বড়, যেটা অর্ধবৃত্ত অপেক্ষা বড় সেটা হচ্ছে যে কি এ সি ই বি এই অধিচাপ। এই অধিচাপের উপর আমরা এবার যে বৃত্তস্থ কোণ অঙ্কন করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এফ বিন্দুতে যে এ এফ বি একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করলাম, যেটা যে অধিচাপ এ সি ই বি এর উপর অবস্থিত। এবার আরো একটা অঙ্কন করব যে ডি বিন্দুতে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ডি বিন্দুতে এ ডি বি আরো একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করলাম। এই বৃত্তস্থ কোণটিও কিন্তু অধিচাপ এ সি ই বি এর উপর অবস্থিত। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোণ দুটা কিন্তু মেপে দেখব, এই কোণটা এবং যে এই কোণটা, অর্থাৎ যে ডি কোণ এবং এফ কোণ, ডি কোণ এবং এফ কোণ এই দুইটা কোণ আমরা চাঁদার সাহায্যে মেপে দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা,
আমি কোণগুলো মেপে দেখতেছি যে চাঁদার সাহায্যে বসালাম। আমি বসিয়ে এখানে দেখতেছি যে 110 এবং 120-এর মাঝামাঝি জায়গায় অর্থাৎ 115, অর্থাৎ এই কোণটার পরে হচ্ছে যে 115 ডিগ্রি। এবং এবার এই কোণটা মেপে দেখবো প্রিয় শিক্ষার্থীরা, যে চাঁদার সাহায্যে খুব ভালোভাবে আমি দেখতেছি মেপে, যে দেখতেছি যে এই কোণটার পরিমাপও কিন্তু যে 115 ডিগ্রি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এই 110 এবং 120-এর মাঝামাঝি জায়গায় যে 115 ডিগ্রি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে যে কোণটা আছে এ ডি বি, অর্থাৎ এ ডি বি বৃত্তস্থ কোণ, যেটা অধিচাপের উপর অবস্থিত, সেই কোণটার পরে হচ্ছে যে 115 ডিগ্রি। এবং যে যে বৃত্তস্থ কোণ এ এফ বি, যেটা অধিচাপ এ সি ই বি এর উপর অবস্থিত, এই কোণটার পরিমাপ হচ্ছে যে 115 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কোণ দুইটা কিন্তু সমান। এই কোণ দুটা কি প্রিয় শিক্ষার্থীরা? সমান। এবং এই কোণ দুটা কিন্তু উস্তল কোণ, যারা কিন্তু যে 90 ডিগ্রি অপেক্ষা বড়। তাই আমি লিখেছি যে সমান অথবা উস্তল কোণ, অর্থাৎ এই দুইটা কোণ যে সমান এবং উস্তল কোণ। আমরা যে এখানে কাজগুলো করেছি প্রিয় শিক্ষার্থীরা, এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আমরা এখন শূন্যস্থানগুলো পূরণ করব। শুরুতে ক নাম্বার প্রশ্নের শূন্যস্থান পূরণ করব। কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো? আমরা দেখেছি প্রিয় শিক্ষার্থীরা যে উপচাপের উপর যে দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কিন্তু আমরা দেখেছি সূক্ষ্মকোণ। হ্যাঁ, তাই আমি এখানে শূন্যস্থানের মধ্যে সূক্ষ্মকোণ লিখে দেব। তাহলে প্রথম শূন্যস্থানে বসবে সূক্ষ্মকোণ। আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি, অর্থাৎ শূন্যস্থানটার উত্তর পেয়ে গেছি। এরপরে খ নাম্বার দেখো, বলছে বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো। তাহলে অধিচাপের উপর যে দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো আমরা পেয়েছি কিন্তু উস্তল কোণ। তাহলে আমি এখানে উস্তল কোণটা লিখে দিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, লিখে দিলাম উস্তল কোণ। এবার হচ্ছে যে গ নাম্বার। গ নাম্বারে কি বলছে দেখো, গ নাম্বারে বলছে বৃত্তের উপচাপ ও অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয়ের সমষ্টি। তাহলে বৃত্তস্থ কোণগুলো যখন আমরা যোগ করব, তখন আমরা পাবো যে দুই সমকোণ। কি পাবো প্রিয় শিক্ষার্থীরা? পাবো যে দুই সমকোণ। এখানে দুই সমকোণ আমরা পাবো। কিভাবে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে যে যে উপচাপের উপর যে অবস্থিত বৃত্তস্থ কোণ সি, এই কোণটার পরিমাপ হচ্ছে 65 ডিগ্রি। আর এখানে এই ডি কোণটা হচ্ছে যে অধিচাপের উপর অবস্থিত। হ্যাঁ, এই কোণটার পরিমাপ হচ্ছে যে 115 ডিগ্রি। তাহলে 65 ডিগ্রি এবং 115 ডিগ্রি যোগ করলে পাচ্ছি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মানে কয় সমকোণ? 180 ডিগ্রি মানে হচ্ছে যে দুই সমকোণ। ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে ই কোণটা যেটা উপচাপের উপর অবস্থিত, সেটা পরিমাপ হচ্ছে 65 ডিগ্রি। আর এখানে যে এফ কোণটা আছে যেটা অধিচাপের উপর অবস্থিত, সেই এফ কোণটার পরিমাপ হচ্ছে যে 115 ডিগ্রি। এবার 65 ডিগ্রি এবং 115 ডিগ্রি যোগ করলে আমরা পেয়ে যাব 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে হচ্ছে কি দুই সমকোণ। সেজন্য শূন্য স্থানে লিখেছি প্রিয় শিক্ষার্থীরা যে দুই সমকোণ। এবার আমরা পরের প্রশ্নটা দেখব। পরের প্রশ্নে কি বলছে দেখো, ঘ নাম্বারের মধ্যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর। হ্যাঁ, পরস্পর কি ধরনের? আমরা জানি পরস্পর কিন্তু সমান, যেটা আমরা বের করেছিলাম প্রিয় শিক্ষার্থীরা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বৃত্তের একই চাপ, এই যে এ ডি এফ বি, এই যে উপচাপ, এই উপচাপের উপর যে দুটো কোণ অবস্থিত সি কোণ এবং ই কোণ, এরা পরস্পর কিন্তু সমান। ঠিক একইভাবে অধিচাপ এ সি ই বি, এই অধিচাপের উপর যে কোণ অবস্থিত ডি কোণ এবং এফ কোণ, তারাও কিন্তু দেখতে পাচ্ছি আমরা সমান। হ্যাঁ, তারাও কিন্তু দেখতে পাচ্ছি কি সমান, অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তাই আমি প্রিয় শিক্ষার্থীরা এখানে লিখে দিলাম সমান। এবার 15 নাম্বার প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ
এখানে দুটো অপশন দেওয়া আছে, একটা হচ্ছে যে উস্থূল কোণ আর একটা হচ্ছে যে সূক্ষ্ম কোণ। এটা হবে প্রিয় শিক্ষার্থীরা সূক্ষ্ম কোণ। তাহলে এখানে সূক্ষ্ম কোণ কথাটা লিখে দিচ্ছি, সূক্ষ্ম কোণ। তাহলে তোমাদের জন্য প্রিয় শিক্ষার্থীরা লিখে দিলাম যে সূক্ষ্ম কোণ। এরপরে 6 নম্বর প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা। 6 নম্বর প্রশ্নে বলছে যে কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ এরা হবে উস্থূল কোণ। এরা হবে কি উস্থূল কোণ। তাহলে এটা দাগিয়ে দিচ্ছি এবং উস্থূল কোণটা আমি এখানে লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। উস্থূল বানান দীর্ঘকার হবে উস্থূল কোণ। উত্তরটা লিখে দিলাম। এই 1 নাম্বার এবং 6 নাম্বার প্রশ্ন দুটার উত্তর সূক্ষ্ম কোণ এবং উস্থূল কোণ কিভাবে হলো সেটা আমি চিত্র থেকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই এ সি ই বি এটা হচ্ছে যে আমাদের অধিচাপ। এটা হচ্ছে কি অধিচাপ। এই অধিচাপের মধ্যে যে অন্তর্লিখিত যে দুইটা যে বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই বৃত্তস্থ কোণ দুইটা হচ্ছে যে কি এ সি বি কোণ, আর একটা হচ্ছে যে এ ই বি কোণ। এরা হচ্ছে যে কত ডিগ্রি করে 65 ডিগ্রি করে। তাহলে 65 ডিগ্রি কোণকে আমরা কি কোণ বলি? আমরা সূক্ষ্ম কোণ বলি। তাহলে যে অধিচাপের মধ্যে যে অন্তর্লিখিত যে দুটা কোণ উৎপন্ন হয়েছে, এই দুইটা যে কোণ হচ্ছে যে কি সূক্ষ্ম কোণ। ঠিক একইভাবে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে উপচাপের মধ্যে দুটা কোণ উৎপন্ন হয়েছে, একটা কোণ হচ্ছে যে কি এ ডি বি, আর একটা কোণ হচ্ছে যে এ এফ বি, আর এখানে অধিচাপটা হচ্ছে যে এ ডি এফ বি। হ্যাঁ, এখানে দেখো এ ডি বি কোণ সমান 115 ডিগ্রি এবং এ এফ বি এই কোণ হচ্ছে যে 115 ডিগ্রি। এরা হচ্ছে যে কি কোণ প্রিয় শিক্ষার্থীরা? দেখো এরা হচ্ছে যে উস্থূল কোণ। নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা এই উত্তরগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার চলো প্রিয় শিক্ষার্থীরা আরো সামনের দিকে আগাই। আমাদেরকে বলছে নিচের যে বিষয়গুলো আছে, নিচের বিষয়গুলোর মধ্যকার পার্থক্য পাশের বক্সে লিখতে বলেছে। প্রথম যে ক নাম্বার আছে সেটার পার্থক্য হচ্ছে যে উপবৃত্তচাপ ও উপবৃত্তাংশ। খ নাম্বার পার্থক্য লিখতে বলছে অধিবৃত্তচাপ ও অধিবৃত্তাংশ। গ নাম্বারে পার্থক্য লিখতে বলছে বৃত্তাংশ ও বৃত্তকলা। প্রিয় শিক্ষার্থীরা এই পার্থক্যগুলো আমি তোমাদেরকে খাতায় লিখে দেখাচ্ছি, তোমরা এখানে ছোট করে লিখে নিবা। আমি তোমাদের জন্য ছোট ছোট করে লিখে দিয়েছি, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে লিখে দিয়েছি পার্থক্যগুলো। ক নাম্বার দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক নাম্বারে আমি লিখেছি বৃত্তের পরিধির অর্ধ অপেক্ষা কম অংশ উপবৃত্তচাপ এবং অর্ধবৃত্তাংশের চেয়ে ছোট পরিমাণ উপবৃত্তাংশ বলে। অর্থাৎ আমি সংজ্ঞাগত পার্থক্য দিয়েছি। এরপরে যে খ নাম্বার বৃত্তের পরিধির অর্ধ অপেক্ষা বেশি অংশ অধিচাপ এবং অর্ধবৃত্তাংশের চেয়ে বড় পরিমাণ অধিবৃত্তাংশ বলে। এরপরে সর্বশেষ গ নাম্বার উত্তরটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। বৃত্তের একটি জ্যা ও একটি বৃত্তচাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তাংশ বলে এবং বৃত্তের দুটি ব্যাসার্ধ ও একটি বৃত্তচাপ দ্বারা গঠিত অংশকে বৃত্তকলা বলে। তাহলে আমরা পার্থক্যটা দেখে নিয়েছি। তোমরা প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে পার্থক্যগুলো তোমাদের বইতে লিখে নিবা। আমি তোমাদের জন্য আবার সুন্দর করে দেখাচ্ছি, অর্থাৎ ক খ গ তিনটা পার্থক্যই তোমাদের জন্য দেখালাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 154 পৃষ্ঠার যে কেন্দ্রস্থ কোণ, ইংরেজিতে সেন্ট্রাল অ্যাঙ্গেল, এখান থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 7 বৃত্তের খুঁটিনাটি এর চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 7 বৃত্তের খুঁটিনাটি এর চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।